একদিকে একটা ১০ টাকার নোট আর অন্যদিকে ১০,০০০ কোটি টাকার এক বিশাল সাম্রাজ্য। ভাবছেন কিভাবে সম্ভব? আজকের এই আলোচনাটা কিন্তু একটা সত্যি ঘটনা নিয়ে, এমন একটা ঘটনা যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে জীবনের একটা মাত্র মুহূর্ত, একটা সঠিক সিদ্ধান্ত সবকিছু বদলে দিতে পারে। এটা শুধু একটা দারুণ গল্পই নয়, বরং বুদ্ধিমত্তা আর মানবিকতার এক অবিশ্বাস্য অনুপ্রেরণা। চলুন তাহলে শুরু করা যাক সেই অসাধারণ যাত্রা। গল্পের শুরুটা হয়েছিল ঠিক এই সামান্য ১০ টাকা দিয়ে। বাবাকে হারানোর পর এক গরিব ছেলের কাছে এটাই ছিল তার সবকিছু, তার পুরো সম্বল। আর এই একটা নোট পকেটে নিয়েই সে কাজের খোঁজে চেপে বসেছিল মুম্বাইগামী একটা ট্রেনে। আর গল্পের শেষটা হয় এই বিশাল অঙ্ক দিয়ে। তাহলে প্রশ্নটা হলো, কিভাবে সামান্য ওই ১০ টাকা পরিণত হল ১০,০০০ কোটি টাকার এক অবিশ্বাস্য সাম্রাজ্যে? চলুন এই রহস্যের সমাধান খোঁজা যাক। এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বুদ্ধিমত্তা আর চরিত্রের এক অসাধারণ কাহিনী। আচ্ছা, তো গল্পের কেন্দ্রে রয়েছে প্রহ্লাদ নামের এক ছেলে। তাকে বিদায় জানাতে স্টেশনে এসেছে তার সৎ ভাই। আর মাত্র ৩ মিনিট পরে ট্রেনটা ছেড়ে দেবে, আর শুরু হবে প্রহ্লাদের জীবনের একেবারে নতুন অধ্যায়। ট্রেন ছাড়া ঠিক আগে সৎ ভাই প্রহ্লাদের হাতে ১০ টাকার একটা নোট তুলে দিয়ে বললেন, এটা তোরই টাকা, আমি তোর প্রতি মাসের মাইনে থেকে জমিয়েছি, এটা তোর কাজে আসবে। ভাবুন একবার, ওটা শুধু টাকা ছিল না, ছিল ভাইয়ের বিশ্বাস আর প্রহ্লাদের ভবিষ্যতের একমাত্র ভরসা। প্রহ্লাদ খুব সাবধানে টাকাটা পকেটে রেখে ট্রেনে উঠে পড়ল। তো ট্রেনে প্রহ্লাদের পরিচয় হল কামরার অন্য যাত্রীদের সাথে। তার ঠিক সামনের সিটে বসেছিলেন খান সাহেব নামের এক ভদ্রলোক আর তার অসুস্থ মেয়ে সাবা। পাশে ছিল ফয়সাল নামের বেশ চুপচাপ এক যুবক, আর প্রহ্লাদের নিজের সিটেই ছিল জয়দেব আর তার স্ত্রী। এই মানুষগুলি কিন্তু কিছুক্ষণের মধ্যে গল্পের মূল চরিত্র হয়ে উঠবে। কিছুক্ষণ পরেই একটা ঘটনা ঘটল। জয়দেবের স্ত্রী হঠাৎ খেয়াল করলেন তার খাওয়ারের বাটিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই যখন এদিক ওদিক খুঁজছে, প্রহ্লাদ কিন্তু একদম শান্ত হয়ে কিছু একটা লক্ষ্য করল। সে দেখল খান সাহেবের পায়ের কাছে এক সারি পিঁপড়ে, আর সঙ্গে সঙ্গে সিটের নিচে থাকা বাটিটা দেখিয়ে দিল। খান সাহেব তো অবাক, জিজ্ঞেস করলেন, আরে তুমি কিভাবে জানলে? প্রহ্লাদ খুব সহজভাবে উত্তর দিল, পিঁপড়েরা তো খাবারের গন্ধেই আসবে। এখানেই কিন্তু তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার প্রথম পরিচয় পাওয়া গেল। আচ্ছা, তো ট্রেন তার নিজের গতিতে চলতে থাকল। পরের দিন সকালে ট্রেন একটা স্টেশনে থামতেই খান সাহেব প্রহ্লাদ আর তার মেয়ের জন্য সমুচা কিনে আনলেন। কিন্তু ঠিক এর পরেই ঘটল সেই ঘটনাটা, যা কেউ কল্পনাও করেনি। খান সাহেবকে সমুচার দামটা দেওয়ার জন্য প্রহ্লাদ যেই না পকেটে হাত দিয়েছে, একেবারে চমকে উঠল। পকেট পুরো খালি। তার ভাইয়ের দেওয়া সেই ১০ টাকার নোট, তার একমাত্র সম্বল, উধাও। সে পাগলের মতো নিজের ব্যাগ, ওই মহিলার ব্যাগ, সবকিছু তন্ন করে খুঁজতে লাগল, কিন্তু টাকা কোথাও নেই। মন খারাপ করে প্রহ্লাদ যখন বসে আছে, ঠিক তখনই ট্রেনের টিকিট পরিদর্শক মানে টিটি তার কাছে এলেন। কিন্তু প্রহ্লাদ ভেঙে না পড়ে খুব দৃঢ়তার সাথে জানালো যে তার টাকা হারায়নি, বরং চুরি হয়েছে, এবং সে এর বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করতে চায়। টিটি ছেলেটার কথা শুনে পরের স্টেশনেই স্টেশন মাস্টারের কাছে অভিযোগ জানানোর ব্যবস্থা করে দিলেন। তিনি প্রধান সন্দেহভাজন হিসেবে খান সাহেব, জয়দেব এবং ফয়সালকে স্টেশন মাস্টারের সাথে দেখা করতে বললেন। স্টেশন মাস্টার যখন প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন, তুমি এত নিশ্চিত কিভাবে যে টাকাটা চুরি হয়েছে? জানলা দিয়ে তো উড়েও যেতে পারত। প্রহ্লাদ তখন যে যুক্তিটা দিল সেটা অসাধারণ। সে বলল, স্যার, জানলা তখন বন্ধ ছিল, আর যদি উড়েই যেত তাহলে জানলার পাশে রাখা খবরের কাগজটাও তো উড়ে যেত, তাই না? সেটা তো এক চুলো নড়েনি। এরপরই ঘটল সবচেয়ে নাটকীয় মুহূর্তটা। জয়দেব যখন ফয়সালকেই চোর বলে সন্দেহ করছিল, প্রহ্লাদ তাকে থামিয়ে দিয়ে সরাসরি খান সাহেবের দিকে আঙুল তুলে বলল, তল্লাশি ওকে নয়, ইনাকে করুন। সবাই তো হতবাক। যে লোকটা তাকে এত ভালোবেসে সমুচা কিনে খাওয়ালো, তাকেই কিনা চোর বলছে ছেলেটা। জয়দেব যখন এর প্রতিবাদ করে উঠল, প্রহ্লাদ তার যুক্তির পেছনের কারণটা ব্যাখ্যা করল। সে বলল, এটাই তো প্রমাণ, কাল সারাদিন উনি টাকা বাঁচানোর জন্য কিছু খাননি, একটা ফলও না। অথচ আজ সকালে হঠাৎ করে তিনি আমার জন্য সমুচা কিনেছেন। এই টাকাটা উনি কোথায় পেলেন? এই অসাধারণ পর্যবেক্ষণটা আর তারও মাথায় আসেনি। স্টেশন মাস্টারের নির্দেশে খান সাহেবকে তল্লাশি করার আগেই তিনি নিজের পকেট থেকে টাকা বের করলেন, ৩টে ১০ টাকার নোট আর কিছু কয়েন। তারপর একটু তাচ্ছিল্যের সাথেই প্রহ্লাদকে বললেন, দেখো তো, এর মধ্যে তোমার টাকা কোনটা, খুঁজে নাও দেখি। আর ঠিক তখনই প্রহ্লাদ এমন একটা কাজ করল যা সবাইকে একেবারে স্তব্ধ করে দিল। সে খুব শান্তভাবে বলল,
আমার নোটের নম্বরটা হলো 1380415। ভাবা যায়? স্টেশন মাস্টার যখন নোটগুলো মেলালেন, তিনি দেখলেন ঠিক ওই নম্বরের নোটটাই খান সাহেবের টাকার মধ্যে রয়েছে। ব্যাস, প্রমাণ হয়ে গেল যে খান সাহেব এই টাকাটা চুরি করেছিলেন। এরপর তিনি কান্নায় ভেঙে পড়লেন আর স্টেশন মাস্টারের কাছে নিজের দোষ স্বীকার করে নিলেন। খান সাহেব কাঁদতে কাঁদতে বললেন যে তার মেয়ের ওষুধের জন্য টাকার খুব দরকার ছিল, তাই তিনি এই কাজটা করতে বাধ্য হয়েছেন। এই কথাটা শোনার পর প্রহ্লাদ যে উত্তরটা দিল, সেটা তার বুদ্ধিমত্তাকেও ছাপিয়ে গেল। সে বলল, আপনি কাঁদবেন না, এটা আপনার দোষ না, এটা গরিবের দোষ। এই পরিস্থিতি তো মানুষকে এমন কাজ করতে বাধ্য করে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। প্রহ্লাদ স্টেশন মাস্টারের কাছ থেকে নিজের 10 টাকার নোটটা ফেরত নিল ঠিকই, কিন্তু তারপরেই সেটা খান সাহেবের হাতে তুলে দিল। সে বলল, এটা আপনার মেয়ের ওষুধের জন্য রাখুন। তার এই সহমর্মিতা আর ক্ষমা করার ক্ষমতা ছিল তার বুদ্ধিমত্তার চেয়েও অনেক অনেক বড়। ট্রেনের ওই একটা ঘটনায় প্রহ্লাদের চরিত্রের যে অসাধারণ দিকগুলো প্রকাশ পেয়েছিল, মানে ওই তীক্ষ্ণ পর্যবেক্ষণ, অকাট্য যুক্তি, অবিশ্বাস্য স্মৃতিশক্তি আর গভীর সহানুভূতি, সেই গুণগুলোই তার ভবিষ্যতের পথটা তৈরি করে দিয়েছিল। প্রহ্লাদের বাকি জীবনটা ছিল এই গুণগুলোরই প্রতিচ্ছবি। ১৯৪৫ সালে সে মুম্বাই পৌঁছায়। অনেক বছর কঠিন পরিশ্রমের পর ১৯৫০ সালে ভাইয়ের সাথে মিলে একটা কেবল তৈরির কোম্পানি প্রতিষ্ঠা করে। তার বুদ্ধিমত্তা আর পরিশ্রমে সেই কোম্পানি কয়েক বছরের মধ্যেই এশিয়ার অন্যতম বড় একটা প্রতিষ্ঠানে পরিণত হয়। যে যাত্রাটা শুরু হয়েছিল মাত্র ১০ টাকা দিয়ে, তা একদিন ১০,০০০ কোটি টাকার এক বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছিল। প্রহ্লাদের এই গল্পটা আমাদের সামনে একটা গভীর প্রশ্ন রেখে যায়। আমাদের জীবনেও তো কত সুযোগ আসে, কত সিদ্ধান্ত নিতে হয়। কোনটা আমাদের জীবনের সেই 10 টাকার নোটের মতো হয়ে উঠতে পারে? হয়তো প্রত্যেকের যাত্রাপথেই এমন একটা মুহূর্ত আসে যা সঠিক বুদ্ধিমত্তা আর চরিত্র দিয়ে এক বিশাল সম্ভাবনার দরজা খুলে দেওয়ার ক্ষমতা রাখে। একটু ভেবে দেখুন।